25শে মে এ রাজ্যে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের লাইনে দাঁড়াবে পশ্চিম মেদিনীপুর জেলা। জেলার দুটি লোকসভা আসন ঘাটাল এবং মেদিনীপুরের সাধারণ মানুষ নির্বাচনে ভোট দেবেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলার পার্টি অফিসে, জেলা অফিসে। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক সুশান্ত ঘোষ। এই মুহূর্তে গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে আমরা সুশান্ত ঘোষের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যে বিজেপি তৃণমূলের যে বাইনারি মিডিয়াতে উঠে আসছে সেটাকে ভেদ করে এই মুহূর্তে জেলার আসল রাজনৈতিক চিত্রটা কি, কোন ইস্যুতে এই জেলাতে ভোট হবে, সাধারণ মানুষের সমস্যা কি, এবং সেই সমস্যাগুলোর যে দীর্ঘদিন ধরে এই জেলার যেই আসনগুলোতে ঘাটাল, মেদিনীপুর, সেখানে তৃণমূল এবং বিজেপির যারা সাংসদ ছিলেন তারা কতটা পারলেন বা কতটা পারলেন না এই অঞ্চলের মানুষ তাদের প্রত্যাশা পূরণ করতে, তাদের সমস্যা সমাধান করতে। সুশান্ত দা, আপনাকে গণশক্তি ডিজিটালের ফেসবুক লাইভে স্বাগত। ধন্যবাদ। তো আপনার থেকে যেটা জানার চেষ্টা করব যে নির্বাচন তো প্রায় 1.5 দিন গেলেই নির্বাচনের প্রচার শেষ, নির্বাচন তারপর কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে জেলা? সাধারণভাবে আমরা নির্বাচনে যেভাবে প্রচার করে থাকি, এবারের লোকসভা নির্বাচনের রাজনৈতিক গুরুত্বের বিচারে অন্য যে নির্বাচনগুলো আমরা অতীতে করেছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটা আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এই দুটি লোকসভা ঘাটাল এবং মেদিনীপুর, এই দুটি লোকসভার বাইরে আরও দুটি বিধানসভা গড়বেতা এবং শালবনী, যে দুটি বিধানসভা ঝাড়গ্রাম লোকসভার মধ্যে, তারও নির্বাচন 25 তারিখে। আর ইতিমধ্যে আমাদের এই জেলার একটি বিধানসভা যেটি আরামবাগ লোকসভার সাথে যুক্ত, চন্দ্রকোনা, তার নির্বাচন 5ম দফার যেদিন নির্বাচন হয় 20 তারিখ, সেদিন সেই নির্বাচন সম্পন্ন হয়েছে। তো আমাদের এই নির্বাচনে আমরা মনে করছি যে এর আগের লোকসভা নির্বাচন, এমনকি বিধানসভা নির্বাচনেও মানুষের মধ্যে যতটা আমরা আমাদের বক্তব্যকে নিয়ে যেতে পেরেছিলাম তার মধ্য দিয়ে মানুষ তারা যতটা আমাদের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছিলেন সেটা তো আমরা ফলাফলে জানি। তো এবার তার চেয়ে অনেকটাই পরিবর্তন হচ্ছে। ঠিক কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমার পক্ষে আজকেই বলে দেওয়া সম্ভব, কিন্তু পরিবর্তনের ইঙ্গিতটা হচ্ছে ইতিবাচক। মানুষ তারা অভিজ্ঞতার মধ্য দিয়ে তারাই বলছেন যে দুটো দল, রাজ্য এবং দিল্লির যে দুটো দল, এই দুটো দল মানুষের জন্য না, একমাত্র বামপন্থীরাই তাদেরকে ফিরিয়ে আনা দরকার। তারা ফিরলেই বাংলার হাল ফিরবে, এটা মানুষের বক্তব্য। তাই আমরা মনে করছি যে আমাদের বক্তব্য মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ মিলিয়ে নিতে পেরেছেন এবং যার ফলে এই নির্বাচনে আমরা কিছুটা হলেও আমরা ইতিবাচক অগ্রগতির জায়গায় আমরা রয়েছি। আমাদের যেভাবে আমরা নির্বাচনকে দফাবারি ভাগ করে 1ম দফা, 2য় দফা, 3য় দফার এই কাজ, সেই কাজের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এখন এই পর্যায়ে আমাদের হচ্ছে যে সমস্ত বুথে আমাদের পোলিং এজেন্ট দেওয়া, বুথের থেকে ভোট হয়ে যাওয়ার পরে 17C ফর্ম আমাদের কালেক্ট করা, ভোটের দিন যাতে মানুষ ভোট দিতে পারে, তার নিজের ভোট নিজে দিতে পারে, তার জন্যে নির্বাচনী যে পরিকাঠামো বুথ লেভেলে, সেই পরিকাঠামো তা তৈরি করা হয়েছে, তা ঠিকঠাক কাজ করছে কিনা তার তদারকি করা, এই জায়গাটাতে আমরা রয়েছি। এখন কালকে সন্ধ্যা 6টায় প্রচার শেষ হয়ে যাবে, তারপরে একটা দিন বাজে, তারপরে নির্বাচন। এই মেদিনীপুর এবং ঘাটাল কেন্দ্র, এই কেন্দ্রে তো মানে তথাকথিত আর কি হেভিওয়েট, একদিকে রয়েছে দেব, হিরণ, বা ওইদিকে হচ্ছে যে অগ্নিমিত্রা পল, জুন মালিয়া। এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে, বা দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, কতটা হয়েছে বা হয়নি, মানুষের বক্তব্যটা কি? আমি তো একটি রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত, তাই আমার বক্তব্যটা মানুষের বক্তব্য না হতে পারে। এই দুটি সংসদ এলাকায় যারা সংসদ হিসাবে ভূমিকা পালন করেছেন তাদের ভূমিকা কী ছিল তাদের কাছে জিজ্ঞেস করলেই পেয়ে যাবে। এরা পারতপক্ষে দুটি লোকসভার যারা সাংসদ ছিলেন, ঘাটালে যিনি সাংসদ ছিলেন একটা 10 বছরের সাংসদ, উনি ঘাটাল এলাকার মানুষের জীবনের যেগুলো জ্বলন্ত সমস্যা, ঘাটালের বন্যার সমস্যা সবাই অবগত, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে অনেক ধরনের অনেক চর্চা বহু বছর ধরে হয়েছে, রূপনারায়ণে অনেক জল গড়িয়েছে, কিন্তু সেই সমস্যার কোনো ইতিবাচক সদর্থক জায়গায় পৌঁছায়নি। 10 বছর উনি সংসদ থাকার পরে একটি দিনও
এই বিষয় নিয়ে উনি পার্লামেন্টে দাবি উত্থাপন করেছেন জোরালোভাবে। এই ঘটনার কোনো নজির নেই। এর বাইরে ঘাটাল হচ্ছে আমাদের জেলার, ঘাটাল মহকুমা রেলের মানচিত্র থেকে বাইরে। ঘাটালকে রেল মানচিত্রে সংযোজন করার জন্যে আমাদের সময়ে আমরা যে চেষ্টা করেছিলাম, যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল তখন এই সার্ভে হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে আজকের যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রী হওয়ার পরেও 1 ইঞ্চি কোনো এই ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা উনি দেখাননি। এ নিয়েও কোনো চর্চা পার্লামেন্টে হয়নি। কিন্তু রাজ্যের মানে তৃণমূল বিরোধিতার যে ক্ষেত্র, সেখানে তো দিলীপ ঘোষকে একরকম সুপারস্টার বলা হয়। এবার তিনি এখানকার সাংসদ ছিলেন, তাহলে মানে তিনি কি মানে সেই বিরোধিতা জোরালো করতে পারেননি? ওনাকে ওনার দলের লোকেদের জিজ্ঞেস করুন, এই 5 বছর জন্য সাংসদ ছিলেন, সাংসদ হিসাবে কি ভূমিকা পালন করেছেন। খবরের কাগজের বড় বিবৃতি ছাড়া, গরুর দুধের সোনা খোঁজা ছাড়া আর কোনটা ওনার ইতিবাচক পদক্ষেপ এই জেলার জন্য, এই জেলার মানুষের জন্য খুঁজে নিন। আজকে রেলনগরী ধুঁকছে, রেলের যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব তলানিতে চলে গেছে। আজকে রেলনগরীর মানচিত্রে যে নাম একসময় খড়গপুর উজ্জ্বল ছিল, আজকে সেই খড়গপুর তার উপরে একটা আবরণ পড়ে গেছে ধুলার, কোনো প্রায় তলানিতে চলে গেছে। এমনকি ওখান থেকেই মেদিনীপুর পর্যন্ত যে ডবল লাইন, যে এখনও সেই লাইনের কাজ এখন পর্যন্ত হচ্ছে হয়ে ওঠে, এবং কোনো গুরুত্বপূর্ণ ট্রেন মেদিনীপুর থেকে কোনো গুরুত্বপূর্ণ ট্রেন এই 5 বছরের মধ্যে, যা মেদিনীপুরের মানুষের কাছে উনি বলতে পারবেন এই ট্রেন আমি চালু করেছি। এখানে মেদিনীপুরের মানুষ দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য তাদেরকে প্রায়শই যেতে হয়। কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা নেই। উনি শুধু খবরের কাগজের পাতায়, টেলিভিশনের পর্দায়, আর হচ্ছে যে ওই কি বলে চায়ে পে চর্চা, এসব চটকদারি, এর বাইরে মানুষের জন্য ইতিবাচক কোনো ভূমিকা নেই। সেই জন্যে 5 বছর পরে এখানে যিনি জিতেছিলেন, এখানে হেরে যাওয়ার ভয়ে এখান থেকে ছেড়ে আবার অন্য কোথায় ভালো জায়গা আছে সেখানে চলে গেল। কিন্তু এই জেলায় তো নির্বাচনের যে ফলাফল 2019, 2021, বিজেপির তরফে তো বলা হচ্ছে যে তারাই তৃণমূলের মূল বিরোধী, এখানে বামপন্থীদের ভোট দেওয়া মানে তৃণমূলকে সাহায্য করা। এটাই তো তৈরি করা হয়েছে, কিন্তু এবার নির্বাচনে আর এই জায়গায় নেই। ওরা যেটাকে দ্বিমেরু লড়াইয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন, এবার সেটা ত্রিমেরু মানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার জায়গায় চলে গেছে। এখন যে তৃণমূল আর বিজেপি আলাদা নয়, অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ সেটা ধরে নিয়েছে। আমরা 21-এর নির্বাচনে বিজেমূল স্লোগান দিয়েছিলাম, কিন্তু তখনও সেটা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি, এসব জানেন। কিন্তু এখন সেটা গ্রহণযোগ্য হয়ে গেছে, যখন দেখছে যে তৃণমূলের সাংসদের প্রার্থী হচ্ছে বিজেপির এমএলএরা। যিনি দীর্ঘদিনের তৃণমূলের নেতা, তিনি তৃণমূল ছেড়ে দিয়ে ভোটের আগে বিজেপিতে যে প্রার্থী হচ্ছেন, এগুলো মানুষের মধ্যে তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে দিয়েছে, যে এখন আর এই বক্তব্য নেই। এবং এইটা মানুষ বুঝে নিয়েছেন যে তৃণমূল এবং বিজেপিকে হারাতে পারে বাম কংগ্রেসের জোট। এই পশ্চিমবাংলার মাটিতেই আমরা সাগরদিঘির উপনির্বাচনে 2টো দলকেই আমরা হারিয়েছিলাম। বিজেপিকে আমরা 3 নম্বরে পাঠিয়েছিলাম। তৃণমূল তার 3বারের জেতা আসন ধরে রাখতে পারেনি, অনেক ভোটের ব্যবধানে তারা পরাজিত হয়েছিল। আর গোটা সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, কৃষি আইন তাকে প্রত্যাহার করা থেকে শুরু করে ইলেকট্রাল বন্ডের মতন দুর্নীতিকে প্রকাশ্যে নিয়ে আসা, এটা বামপন্থীরাই পেরেছে মাথা উঁচু করে গোটা দেশের মানুষের কাছে এই বার্তা দিতে যে বামপন্থীরাই পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে নীতিহীন পদক্ষেপ, তাকে মানুষের কাছে খুল্লা করে হাজির করে দিতে। এই যে কনফারেন্স নিয়ে আপনি বললেন যে এখানে দ্বিমুখীটা ভেঙে ত্রিমুখী হচ্ছে, তা কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে গিয়ে বা কোন কোন কথা নিয়ে গিয়ে? এইটা গোটা দেশের যে ইস্যু, 10 বছর আগে বিজেপি ক্ষমতা আসার সময় যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, একটাও কার্যকর করেনি। না কমেছে জিনিসপত্রের দাম, না কমেছে বেকারত্বের যন্ত্রণা, না ফিরেছে অর্থনীতির হাল, না ফিরেছে কৃষকের দুর্দশা, না ফিরেছে শিল্পের হাল। আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এবং দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প একটার পর একটা বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা মানুষ তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মিলাতে পারছে। আর আমাদের এই রাজ্য সম্পর্কে যত কম বলা যায়, যে রাজ্যের মানুষ ছিল গোটা ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষের কাছে শ্রদ্ধার জায়গায়, সম্মানের জায়গায়। হ্যাঁ, এ তো বললাম লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, কিন্তু মানুষ বুঝেছেন লক্ষ্মীর ভাণ্ডারটা আসলে প্রচারের একটা হাতিয়ার, কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে মানুষের তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার বিন্দুমাত্র কোনো উপশম হয়নি। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রতি মাসে এরকম 3 গুণ 4 গুণ 500 টাকা তার সংসার থেকে আজকে যে খরচ হয়ে যাচ্ছে,
হ্যাঁ, এটা মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝে নিয়েছেন। সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার কাগজের প্রচারে, লক্ষ্মীর ভাণ্ডার টেলিভিশনের প্রচারে আর শাসক দলের নেতাদের বক্তব্যের প্রচারে মানুষকে তাতে আকৃষ্ট করা যাচ্ছে না। মানুষ এবার এই নির্বাচনে তার নিজের ভোট নিজে দেওয়ার অধিকার, যে অধিকার 11 সালের পরে লঙ্ঘিত হয়েছে, 11 সালের পরে গণতন্ত্র পশ্চিমবাংলায় ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এইবার পঞ্চম দফা পর্যন্ত নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারছেন। ষষ্ঠ দফা সপ্তম দফায় যদি হয় তাহলে এই দুটো দল, দিল্লি এবং রাজ্যের শাসক দলের পরিণতি কী হবে 4 তারিখে মানুষ বুঝবেন। ধন্যবাদ। এতক্ষণ আমরা ছিলাম